এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা আমাদের এই ভিডিওতে যে কনসেপ্ট নিয়ে কথা বলবো বা আলোচনা করতে আসছি তার নাম হলো ওওপি। এই ওওপি মানে কি? ওওপি ফুল মিনিং হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, এটা আবার কি জিনিস? আসলে প্রোগ্রামিং করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে, এর মধ্যে দুইটা অ্যাপ্রোচ অনেক ওয়েল নোন। একটা হলো ফাংশনাল প্রোগ্রামিং, আরেকটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ফাংশনাল প্রোগ্রামিং কোনটা? ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে যদি আমরা বেশি কথা বলবো না, তাও বলে রাখি যে যারা আমরা সি প্রোগ্রামিং করে আসছি, সিতে হলো মেইনলি ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচে প্রোগ্রামিংটা বা কোডিংটা করা হয়ে থাকে। তবে জাভাতে আবার কি করা হয়? জাভাতে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে অ্যাপ্রোচটা আছে ওই ওয়েতে আমরা প্রোগ্রামিং করে থাকি। তো এই অ্যাপ্রোচের উপর ভিত্তি করে কিন্তু আবার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, আর আরেকটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা বা পাইথন, এইসব ল্যাঙ্গুয়েজগুলো। আমরা যদি ফাংশনাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিফারেন্সটা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেনই বা আসলো বা কি নিয়ে আসলো ওটা যদি বোঝার জন্য একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে আমার মনে হয় আর একটু ভালো হবে। সো আমরা এক্সাম্পলের ভিতর কোনো কোড দেখবো না, কিন্তু আমরা একটা সুডো কোডের মতো একটা জিনিস দিয়ে আমরা অনেক লাইটলি জিনিসটা বোঝানোর বা বোঝার ট্রাই করব। আমরা এদিকে চলে আসি, এখানে এসে আমরা একটু লেখালেখি করি। এখন সাপোজ যে আমরা একটা কি নিতে পারি, আমরা একটা স্নেক গেমের উদাহরণ নিই। ঠিক আছে, যে সাপোজ আমরা একটা স্নেক গেম ডেভেলপ করতেছি, এখন একদম স্টার্টিং পর্যায়ে। তো স্টার্টিং পর্যায়ে আমার মাথায় কি আসলো যে স্নেক গেমের মধ্যে কি থাকে? স্নেক গেমের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা স্নেক থাকবে এবং একটা ফুড থাকবে। ঠিক আছে, এখন একটা স্নেকের কি কি প্রপার্টিস থাকতে পারে বা কি কি ডেটা আমার ট্র্যাক রাখতে হতে পারে, ওটা যদি একটু চিন্তা করি তাহলে কি হবে বলো তো? ধরো একটা স্নেকের কি থাকবে? স্নেকের কালার থাকবে। হ্যাঁ, স্নেক কালার সাপোজ আমরা দিয়ে দিলাম ইনিশিয়াল কালার গ্রিন। আমরা এবার ধরো চিন্তা করলাম যে আমার ফুডের কি কালার হবে? ফুড কালার, হ্যাঁ, কালার সাপোজ রেড। তারপর স্নেকের আর কি কি হতে পারে? স্ট্রিং, স্নেক লেন্থ হতে পারে, যে স্নেকের বডিতে কয়টা ব্লক আছে ওইটা আমরা ট্র্যাক করতে চাই, সাপোজ স্টার্টিং ব্লক 5। হ্যাঁ, তারপর আমরা দিতে পারি যে ফুডের একটা ফুডে কত পয়েন্ট থাকবে। হ্যাঁ, এটা কি হবে? ও, এটা তো স্ট্রিং হবে না, মাই ব্যাড। 5 তো ইন্টিজার। দেন সাপোজ আমরা একটা ডেটা নিলাম যে ইন্টিজার ফুড পয়েন্ট দিয়ে দিলাম আমরা সাপোজ 2। এন্ড আরো কিছু ডেটা হতে পারে, যেমন হতে পারে যে স্নেকের হেলথ কত, স্নেক হেলথ ধরে নিলাম যে ইনিশিয়ালি হেলথ 100। এখন খালি থেকে ডাটা থাকলেই হবে না, আমাদের কিছু ফাংশনও লাগবে, যে ফাংশনগুলি দিয়ে আমরা স্নেক এবং ফুডের ইন্টারাকশন করতে পারি। তো সাপোজ আমাদের কাছে কিছু ফাংশন আছে, ফাংশন লাইক এমন হতে পারে যে জেনারেট ফুড। এইটার ভিতর তোমার ফুড জেনারেটর কিছু কোড আছে। হ্যাঁ, আমরা ধরে নিই কোড টু জেনারেট এন্ড সাপোজ ফাংশন মুভ, আমাদের স্নেকটা মুভ করাতে পারতে হবে। সো আমরা লিখে নিই একটা ফাংশনের মতো কিছু একটা, কোড টু মুভ স্নেক, সামথিং লাইক দ্যাট। সো এই যে এটা হলো বা এই যে ওয়েতে আমরা প্রোগ্রামিংটা করতেছি, এটা কিসের ওয়ে? এটা হলো তোমার একটা ফাংশনাল প্রোগ্রামিং এর অ্যাপ্রোচে আমরা এইভাবে কোডটা করি। যেসব ল্যাঙ্গুয়েজ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওগুলিতে আমরা এইভাবে কোড করে থাকি, কারণ ওইদিকে আমাদের কাছে কি থাকে? আমাদের কাছে ফাংশনই থাকে অ্যাভেলেবেল একটা কোডকে স্ট্রাকচার করার জন্য বা সাজানোর জন্য। এখন এটি একটা খেয়াল করো, আমি যদিও জিনিসটা ইচ্ছা করে করছি, আমি প্রথমে একটা স্নেকের ভ্যারিয়েবল নিছি, স্নেক রিলেটেড একটা ভ্যারিয়েবল নিছি, এরপরে কি করছি? ফুড রিলেটেড একটা ভ্যারিয়েবল নিছি। তো এই পুরো কোডটার মধ্যে অলরেডি দেখতে পারতেছো যে স্নেক আর ফুড দুইটা জিনিস আলাদা হইলেও দুইটার ভ্যারিয়েবল এবং দুইটার ফাংশন কি মিক্সড আপ হয়ে রয়েছে, একটা হজবরলের মতো অবস্থা হয়ে রয়েছে। সো এটা একটা কমন সিনারিও ফাংশনাল প্রোগ্রামিং এ। যদি আমরা ভালো মতো ফাংশনাল প্রোগ্রামিং এর রুলস গুলি ইমপ্লিমেন্ট না করি, তাহলে এরকম একটা সিনারিও হয়ে যায়। ওভারঅল যদি আমরা ভালো মতো গুছায়ও রাখি কোডটা, তাও আমরা কি করতে পারবো না। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো যে স্নেক রিলেটেড যে ডাটাগুলি আছে আর স্নেক রিলেটেড যে ফাংশনগুলি আছে, এগুলি একভাবে বা একসাথে বাইন্ড করার কোনো ওয়ে আমাদের কাছে নাই ফাংশনাল প্রোগ্রামিং। তবে এই জিনিসগুলি সলভ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাপ্রোচ। সো এটা কিভাবে করে চলো আমরা দেখে আসি। আমরা এই কোডটুকুই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাপ্রোচে আমরা করব।
সো আমরা যদি এই ফাংশনাল অ্যাপ্রোচের কোডটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অ্যাপ্রোচে করি তাহলে জিনিসটা কিরকম দেখা যাবে এটা যদি আমি একটু দেখাই, তো এই যে জিনিসটা তখন এরকম থাকবে। আমি টাইম বাঁচানোর জন্য জিনিসটা অলরেডি লিখে রাখছি, এটাকে আমি একটু নিয়ে আসি এদিকে। সো এখানে কি হচ্ছে একটু যদি খেয়াল করি, এখানে আমরা যেটা করছি ফাংশনাল প্রোগ্রামিং এ যেটা ছিল যে আমরা প্রথমে ভ্যারিয়েবল গুলি রাখছি একসাথে মিক্স করে, তারপর ফাংশন গুলি এক জায়গায় লিখছি। হ্যাঁ, নট নেসেসারি ফাংশন এন্ড ভ্যারিয়েবল গুলি একসাথে বাইন্ডেড ছিল বা একসাথে কোনোভাবে লিংক করা ছিল আলাদাভাবে বা এনফোর্স করা হয়েছিল। তবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা হয় যে আমরা এই রকম প্রথমে আইডেন্টিফাই করি যে কোন ভ্যারিয়েবল আর কোন ফাংশনগুলি অনেক ক্লোজলি বাইন্ড, মানে কোন ভ্যারিয়েবল আর ফাংশনগুলি একজন আরেকজনের জন্য ইউজ করা হবে। লাইক কি, যে স্নেকের যে লেন্থ আছে, হ্যাঁ, বা স্নেকের যে পজিশন যদি থাকতো, ওগুলি কি তোমার স্নেকের ফাংশনগুলিতেই লাগতো, অন্য কোনো জায়গায় কিন্তু লাগতো না মোস্ট প্রবাবলি। সো আমরা যেটা করতে পারি যে আমরা এই ফাংশনগুলিকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারি বা এক জায়গায় নিয়ে আসতে পারি। এই জিনিসটা নিয়ে আসার ওয়ে ওপি আমাদেরকে যেটা ইন্ট্রোডিউস করে ওটা হলো ক্লাস। তখন আমরা কি করি, আমরা স্নেক নামের একটা ক্লাস লিখি, দেন ওই ক্লাসের আন্ডারে আমরা স্নেকের যত ভ্যারিয়েবল আছে সবগুলি ভ্যারিয়েবল বা ফিল্ড বলি যেটাকে আমরা মোস্ট অ্যাকুরেটলি। সো ওই ফিল্ড বা ভ্যারিয়েবল গুলি আমরা স্নেকের আন্ডারে লিখে ফেলছি, যেমন স্নেকের কালার, স্নেকের লেন্থ, স্নেকের হেলথ। হ্যাঁ, এগুলি কোথায় আছে, সবগুলি স্নেকের আন্ডারে আছে। এরপর এই ক্লাসের ভিতরে আমরা কি করছি, এই মুভ স্নেক, দেন গ্রো, স্নেকের একটা গ্রো ফাংশন, লাইক স্নেক যখন ফুডটা কনজিউম করবে তখন তার লেন্থ বাড়বে, তখন ওই গ্রো এর যে মেকানিজম ওইটা আমি কি করলাম স্নেকের ভিতরেই, স্নেক ক্লাসের ভিতরে লিখে ফেললাম। তো এভাবে আমরা একটা স্নেক নামের ক্লাসের ভিতর সব স্নেকের ভ্যারিয়েবল, ফিল্ড, ডেটা যেটাই বলি এবং ফাংশন বা মেথড সব নিয়ে আসছি। এই মুভ স্নেক এখন এই স্নেক ক্লাসের বাইরে এক্সিস্ট করে না। আমি যদি মুভ স্নেক দিয়ে কোনো কিছু করতে চাই আমার স্নেক ক্লাসের থ্রুতে কাজটা করতে হবে, ঠিক আছে। সেম আমি কি করলাম, আমি ফুড নামের একটা ক্লাস নিলাম, ফুড ক্লাসের ভিতরে আমরা ফুড রিলেটেড যে ডেটাগুলি আছে, ভ্যারিয়েবলগুলি আছে এবং ফাংশনগুলি আছে একইভাবে অন্তর্ভুক্ত বা কেন্দ্রীভূত করে ফেললাম, ঠিক আছে। সো এইভাবেই আমরা ওওপির মাধ্যমে কোডগুলো আরো মোর স্ট্রাকচারড করতে পারি বা আরো সুন্দরভাবে সাজাইতে পারি। পাশাপাশি দেখো এই কোডটার মধ্যে কি দেখা যাচ্ছে যে তোমার ভ্যারিয়েবল গুলি, যেটা আগেও বলছি, ভ্যারিয়েবল গুলি একসাথে মিক্স আপ হয়ে রয়েছে, ফাংশন গুলি মিক্স আপ হয়ে রয়েছে। তারপর আমি মুভ স্নেক আলাদা আলাদা ভাবেও তোমার কল করতে পারতাম, কিন্তু ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমি জিনিসটাকে এনফোর্স করে দিয়েছি যে না, তুমি যদি মুভ স্নেককে ইউজ করো তাহলে তোমার স্নেক ক্লাসের মাধ্যমেই করতে হবে। ওকে, তুমি যদি স্নেকের কালার বা স্নেকের হেলথ বা লেন্থ নিয়ে কাজ করো তোমার স্নেক ক্লাসের থ্রুতে কাজটা করতে হবে, ঠিক আছে। সো এইভাবে ওপি আমাদেরকে মোর স্ট্রাকচারড একটা ওয়ে দেয় প্রোগ্রামিং করার। এটাই হলো একটা ডিফারেন্স যেটা মেইনলি ওপি নিয়ে আসছে বা আমাদের কাছে ইন্ট্রোডিউস করছে। সো আশা করি যে এই লাইট ওয়েট একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বেসিক ডিফারেন্সটা বুঝাতে পারছি যে ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাপ্রোচের মধ্যে কি ডিফারেন্স আছে। প্রোগ্রামিং এ স্ট্রাকচারাল চেঞ্জ ছাড়া ওপি আমাদেরকে আর কি কি নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, চলো আমরা ওগুলো একটু দেখেই আসি, ঠিক আছে। সো এখানে আমরা ওপির কিছু বেসিক কনসেপ্ট বা অনেক ইম্পর্টেন্ট বেসিক অথবা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেগুলি আমাদের সিইসি বা ডিপ্লোমার একাডেমিক সিলেবাসও অনেক ইম্পর্টেন্ট বা আমাদেরকে পড়ানো হয়। ওই টপিকগুলি কি, যে ওপির কিছু প্যারাডাইম আছে, যেমন ইনহেরিটেন্স, ক্লাস এন্ড অবজেক্ট, হ্যাঁ, ডাটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, পলিমরফিজম। এই প্রত্যেকটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের এগেইন বলতেছি এগুলো আমাদের এক্সামে আসে, এগুলো আমাদের একাডেমিকলি অনেক ভালো মতো কভার করা হয়, এগুলি আমাদের ইন্টারভিউতে আসে, এগুলি ইন্টারভিউতে আমাদের এগুলির আন্ডারে অনেক কোয়েশ্চেন করা হয় এগুলি নিয়ে। সো এই প্রত্যেকটা কনসেপ্টই আমরা টাচ করব এবং আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা একদম ফার্স্ট কনসেপ্ট যেটা ক্লাস এন্ড অবজেক্ট, আমরা এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। তো চলো দেরি না করে আমরা ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে আলোচনা শুরু করে দিই। সো ক্লাস এন্ড অবজেক্টের মধ্যে সবার আগে যে জিনিসটা আসবে ওটা হলো ক্লাস। তো ক্লাস কি জিনিস? ক্লাস হলো একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এর মানে কি? এর মানে হলো যে ওপি ক্লাস ফিচারটা ইউজ করে আমরা প্রোগ্রামাররা আমাদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন ডেটা টাইপ বানাইতে পারবো।
যে ডেটা টাইপের ভিতর আমরা বিভিন্ন ভ্যারিয়েবলও রাখতে পারবো, বিভিন্ন মেথডও রাখতে পারবো। মেথড বলতে আমি এদিকে ফাংশন বোঝাচ্ছি, ফাংশনও রাখতে পারবো, আবার ওইটার আন্ডারে আমরা আবার অন্য ক্লাসও রাখতে পারবো। ঠিক আছে, এই একটা ক্লাসের ভিতর যত কম্পোনেন্ট থাকে এগুলিকে আমরা ক্লাস মেম্বার্স বলে থাকি নরমালি। এগুলো আমরা পরবর্তীতে আরো ইনডেপথ দেখবো। কিন্তু যদি ওয়ান সেন্টেন্স বলতে হয় তাহলে কি, ক্লাস ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। হ্যাঁ, প্রিভিয়াস এক্সাম্পলে আমরা কিন্তু স্নেক টাইপের একটা ডেটা টাইপ ক্রিয়েট করছিলাম, যে ডেটা টাইপের ভিতর আমরা স্নেকের বিভিন্ন ভ্যারিয়েবল এবং মেথড বা ফাংশনগুলি রাখছিলাম। এরপর যদি বলতে হয় যে ক্লাস কি, ক্লাস হলো একটা ব্লুপ্রিন্টের মতো। যেমন কি, ধরো একটা রোবট তুমি বানাবা, ঠিক আছে, ওই রোবটের বিভিন্ন পার্টস কিভাবে একটা পার্টের সাথে কাজ করবে, কোন পার্টটা কোন জায়গায় অ্যাসেম্বল করলে ওই রোবটটা পুরোপুরি ক্রিয়েট হবে, এই সব কিছুর যে ব্লুপ্রিন্ট থাকে, তেমনি তুমি রোবটটাকে যদি অবজেক্টের সাথে কম্পেয়ার করো তাহলে ওই অবজেক্টেরও একটা ব্লুপ্রিন্ট হিসাবে ক্লাস ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এই সেন্সে আমরা ক্লাসকে ব্লুপ্রিন্ট বলে থাকি। এখন একটা জিনিস মাথায় রাখার বিষয় আছে যে আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করি বা একটা ক্লাস লিখি আমাদের প্রোগ্রাম ফাইলে, ওইটা কিন্তু কখনো আমাদের মেমোরিতে স্পেস নেয় না, মানে ক্লাস কোনো মেমোরি স্পেস কনজিউম করে না। এরপর আসো অবজেক্ট কি। ঠিক আছে, ওওপি তে অবজেক্ট হলো একটা বেসিক ইউনিট, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম বেসিক ইউনিটই হলো অবজেক্ট। ঠিক আছে, তো এই অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয়, একটা ক্লাসের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করা যায়, ক্লাস ছাড়া অবজেক্ট ক্রিয়েট করা কোনোভাবেই পসিবল না। এন্ড একটা অবজেক্টকে আমরা যেটা বলে থাকি এটা হলো অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস, মানে অবজেক্ট হলো ক্লাসের একটা ইনস্ট্যান্স, এন্ড ক্লাস দিয়েই অবজেক্ট ক্রিয়েট করা যায়। এখন ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে আসি যে ক্লাস এন্ড অবজেক্টের রিলেশনটা কি রকম হয়, তাহলে আমরা দেখতে পারবো যে ধরো এদিকে আমরা আয়রন ম্যান স্যুটের একটা ব্লুপ্রিন্ট নিছি। এই ব্লুপ্রিন্টের মধ্যে কি দেখা যাইতেছে যে আয়রন ম্যানের প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, কি রকম ডেটা থাকবে, প্রত্যেকটা পার্টে কি রকম ফাংশনালিটি থাকবে, পার্টগুলি কিভাবে অ্যাসেম্বল করা হবে, এরপর কিভাবে স্যুটটা ক্রিয়েট হবে, এই সব কিছুই একটা ব্লুপ্রিন্টে দেওয়া আছে। এই ব্লুপ্রিন্টটা ইউজ করে আমরা বিভিন্ন ছোট ছোট ডিটেলস চেঞ্জ করে করে এই আয়রন ম্যান স্যুটের বিভিন্ন ইটারেশন বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। যেমন এদিকে আমি এক্সাম্পলে 4টা ডিফারেন্ট আয়রন ম্যান স্যুট ক্রিয়েট করছি একটা ক্লাস ইউজ করে। এই ক্লাসে হয়তো বা কোনো একটা কম্পোনেন্টকে আমি একটু চেঞ্জ করছি, কালার চেঞ্জ করছি বা একটা মিসাইল টাইপ চেঞ্জ করছি, কিন্তু আমি ওই চেঞ্জ করে করে বিভিন্ন টাইপের অবজেক্ট বানাইছি এই ক্লাসে। সো এইভাবেই একটা ক্লাস এন্ড অবজেক্টের রিলেশনকে আমরা ডিফাইন করতে পারি যে ক্লাস হলো একটা ব্লুপ্রিন্ট, এন্ড ওই ব্লুপ্রিন্টটা ইউজ করে আমরা যে ফিজিক্যাল প্রোডাক্টটা বানাবো ওইটাকে আমরা কি বলতেছি, অবজেক্টস বলতেছি। ব্লুপ্রিন্ট বা ক্লাস যেমন মেমোরিতে কোনো জায়গা নেয় না, ঠিক অপোজিট যখন আমরা কোনো অবজেক্ট বানাই, কোনো ক্লাসের অবজেক্ট বানাই, ওইটা কিন্তু মেমোরিতে জায়গা নেয়। তো ওইটা যেহেতু মেমোরিতে জায়গা নেয়, এটাকে আমরা অ্যাক্সেসও করতে পারি। সো যদি আমরা একটু বুঝে থাকি তাহলে চলো আমরা একটু কোডের মধ্যে হালকা করে দেখে আসি যে কিভাবে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি এবং ওই ক্লাসের কিভাবে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যেহেতু টনি স্টার্কের কোম্পানিতে কাজ করতেছিলাম, যদি আপনাদের মনে থাকে, তো আমরা টনি স্টার্কের আন্ডারে তার কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রিতে একটা নিউলি জয়েন্ট একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো সে আমাদেরকে কি মার্ক 2025 নতুন একটা স্যুটের মডেলের উপর কাজ করতে বলছিল। সো আজকে আমাদের কাজ কি, আজকে হলো আমাদের কাজ যে ওই স্যুটের যে প্রোগ্রাম স্ট্রাকচারটা আছে, একটা স্যুটের একটা ওপি স্ট্রাকচার আমাদের ক্রিয়েট করতে হবে। একটুকি আমাদের কাজ, সিম্পল একটা কাজ। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে একটা নতুন ফাইল, জাভা ফাইল খুলতে হবে। এই জাভা ফাইলটা আমরা নাম কি দিব, এই জাভা ফাইলটার নাম অবশ্যই ক্লাস নেমের সাথে মিলতে হবে। তো আমরা সাপোজ ক্লাসের নেমটা কি হবে, মার্ক 2025। তো আসেন আমরা এটাই নাম দিই, মার্ক 2025.java। সো এই নামে আমরা একটা ফাইল খুললাম। এখন এই জাভাতে ক্লাসের যে সিনট্যাক্সটা আছে ওইটা একটু যদি আমরা খেয়াল করি, সবার আগে আমাদের একটা কিওয়ার্ড আছে যেটাকে আমরা লিখতেছি পাবলিক। এই জিনিসটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে এখন ইনডেপথ তত বেশি দেখবো না, আমরা জাস্ট একটু খেয়াল রাখি যে আমাদের পাবলিক একটা কিওয়ার্ড আছে, যেটা মনে রাখলাম এটা একটা অ্যাক্সেস মডিফায়ার এবং এটা আমাদের ক্লাস কিওয়ার্ডটা আগে লিখতে হয়। ঠিক আছে, সো এই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করে আমরা নরমালি কি করি, ক্লাস নেম দেওয়ার মাধ্যমে বা প্রোভাইড করার মাধ্যমে একটা ক্লাস ডিফাইন করি। ঠিক আছে, এখন এই ক্লাসের ভিতর কি থাকবে, বিভিন্ন ক্লাস মেম্বার্স থাকবে। আগের আলোচনায় আমরা বলে আসছি কথাটা। তো ক্লাস মেম্বার্স অনেক টাইপের হতে পারে, এর মধ্যে ভ্যারিয়েবলস হতে পারে,
ফাংশনস বা মেথডস হতে পারে। সো আমরা আপাতত যেহেতু শুধুমাত্র ক্লাস এন্ড অবজেক্টের কিছু বেসিক রিলেশন দেখবো, এর জন্য আমরা তো বেশি হেভি ওয়েট করবো না, এক্সাম্পলটাকে অনেক লাইট ওয়েট রাখবো। আমরা একটা মার্ক 2025 এর একটা ক্লাস বানাইলাম। সাপোজ এটার মধ্যে আমি একটা কাজ করলাম, এটার মধ্যে আমি একটা পাবলিক, জাভাতে কি আমরা অলরেডি জেনে আসছি এগুলি যে জাভাতে এমন অ্যাক্সেস মডিফায়ার থাকে। সো আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার থাকে। তো আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব ওটাকে আমরা আপাতত বাই ডিফল্ট সবই পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করে করব। ওকে, সো আমি লিখলাম পাবলিক, তারপর আমি একটা ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম হবে ভার্সন। সো আমরা মার্ক 2025 এর যে মডেলটা নিয়ে কাজ করবো এটাকে সাপোজ আমরা একটা কনস্ট্যান্ট ভার্সন দিয়ে দিব 1.0, যে সব ইনস্ট্যান্সেই এই ক্লাসের সবগুলো অবজেক্টের ভার্সনই 1.0 হবে। ঠিক আছে, এন্ড ধরো আমরা একটা মেথড লিখবো যেটা হলো পাবলিক ভয়েড ডিসপ্লে ভার্সন। ঠিক আছে, এরকম একটা আমরা মেথড লিখলাম যেটা কি করে, যেটা জাস্ট এটার একটা ভার্সনটা আমাকে প্রিন্ট করে দেখাবে। সো এটা আমরা সেভ করে ফেললাম। এই ওয়েতে বা এই সিম্পল ওয়েতে আমরা জাভাতে বা ওওপি তে একটা ক্লাস ডিফাইন করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমরা এই ক্লাসটা ইউজ করার জন্য যেটা করবো, আমরা আরেকটা ফাইল লিখবো, আরেকটা নতুন জাভা ফাইল বানাবো যেটার নাম দিব আমরা driver.java। সো এই driver.java-র মধ্যে আমরা যেটা করব, আমরা এদিকে একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন, মানে একটা মেইন ফাংশন রাখবো। ঠিক আছে, এই মেইন ফাংশনটা রাখতে হয়, আমরা এটা অলরেডি জানি, প্রিভিয়াস ভিডিওগুলিতে আমরা জেনে আসছি। আমি ইন ডিটেলস এখনো এটার ভিতর যাব না, কারণ আমরা পরবর্তী সিকোয়েন্সে এগুলো অনেক ভালো মতো পড়বো। কিন্তু আপাতত এটা মনে রাখি যে যে ফাংশনগুলিকে আমরা কনসোলে রান করে আউটপুট দেখতে চাই ওগুলিতে অবশ্যই কি থাকতে হবে, একটা মেইন ফাংশন থাকতে হবে, যে মেইন ফাংশন আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে। ওকে, কেন থাকবে বা কি থাকবে ওইটা নিয়ে আমরা ইন ডিটেলস পরে কথা বলবো। সো এরপর দেখি কি হচ্ছে, যে আমার এই ড্রাইভার ক্লাসের ভিতর আমি কি করলাম, এই মার্ক 2025 এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। খেয়াল করো, মার্ক 2025 এটা কোন জায়গা থেকে আসছে, এটা হলো মার্ক 2025 এর যে এই ক্লাসটা আছে এই ক্লাসটা ইউজ করে আসছে। ঠিক আছে, এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে বা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করি, প্রথমে আমরা নিউ কিওয়ার্ডটা লিখি, এরপর আমরা সিম্পলি ক্লাস নেমটা লিখে তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে একটা ফাংশন বা একটা মেথড কল করি। এটাও একটি স্পেশাল মেথড যেটাকে আমরা কনস্ট্রাক্টর বলি, আর এই কনস্ট্রাক্টর নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো আপাতত আমরা জাস্ট এটা সিম্পলি মনে রাখতে পারি যে আমরা ক্লাস নেমটা ইউজ করে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাংশনের মতো কল করব, এবং এই কলটা অবশ্যই নিউ কিওয়ার্ডের মাধ্যমে হবে। সো এই জিনিসটা কল করার মাধ্যমে কি হবে, আমার এই মার্ক 2025 এর একটা অবজেক্ট ক্রিয়েট হবে। কারণ এই অবজেক্টটা আমি আবার যেহেতু একটা মার্ক 2025 কি একটা ডেটা টাইপ, সো এটা তো একটা ডেটা জেনারেট করবে না, তো ডেটা নরমালি আমরা কিসে রাখি, ডেটা আমরা ভ্যারিয়েবলে রাখি। সো আমরা মার্ক নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যেদিকে আমরা এই অবজেক্টটাকে স্টোর করব। আর অবজেক্টের ডেটা টাইপটা কি হবে, অবশ্যই ক্লাসটা। তো ক্লাসের নাম কি, মার্ক 2025, এই কারণে এই মার্ক যে ভ্যারিয়েবল আছে এটা ডেটা টাইপ হবে মার্ক 2025। সো এইভাবে আমরা কি করলাম, এভাবে আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। আমি কিন্তু এদিকে আরো অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যেমন মার্ক 2025 মার্ক 2, এন্ড ওইদিকে আমি নিউ মার্ক 2025 দিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে ওইটা আমি আরেকটা ভ্যারিয়েবলে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমি কি করলাম, এই যে মার্ক যে অবজেক্টটা আছে এই অবজেক্টের রেফারেন্সকে ইউজ করে, এটাকে বলা হয় অবজেক্টের রেফারেন্স আর কি, এই অবজেক্টের রেফারেন্সটাকে ইউজ করে এদিকে যে মার্ক 2025 এ একটা মেথড ছিল ডিসপ্লে ভার্সন, আমি এই মেথডটাকে এই অবজেক্টের রেফারেন্স ইউজ করে অ্যাক্সেস করব এবং কল করব। ঠিক আছে, সো এই দেখো আমি নরমালি এই কাজটাই করব এখানে। দেন আবার যে এই ক্লাসের ভিতর যে ভ্যারিয়েবল ছিল ভার্সন, যেটা ক্লাস মেম্বার এদিকে, বা আরো মোর স্পেসিফিকলি এটাকে ফিল্ড বলা হয়, ওইটাকে আমরা অ্যাক্সেস করতে পারি এই অবজেক্টের রেফারেন্স দ্বারা। সিনট্যাক্সটা যদি খেয়াল করো, আমরা প্রথমে আমাদের ভ্যারিয়েবলের নেমটা লিখবো, তারপর একটা ডট ইউজ করব, রেফারেন্স ইউজ করার জন্য নরমাল সিনট্যাক্সটা হলো ডট। দেন আমরা যে ফিল্ডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, যদি এটা একটা ভ্যারিয়েবল হয়ে থাকে এর নামটা লিখবো। যদি আমরা কোনো মেথডকে অ্যাক্সেস করতে বা কল করতে চাই তখন মেথডটাকে সিম্পলি কল করে ফেলবো। সো
এদিকে আমরা কি করলাম, আমরা এদিকে মার্কের যে ভার্সন টাইপ যে ডেটা ফিল্ডটা আছে ওইটাকে অ্যাক্সেস করে আমি এটার ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। দেন এই ভার্সনটাকে আমি আবার ডিসপ্লে ভার্সন মেথডের মাধ্যমে প্রিন্ট করাবো, ঠিক আছে। সো এবার দেখো আমরা যদি কম্পাইল করি, বাই দ্য ওয়ে কম্পাইল করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখা ভালো, যে জাভাতে নরমালি এভাবে যখন আমরা মাল্টিপল ফাইল ইউজ করি, যে একটা ফাইলে আমরা একটা ক্লাস দেখছি, দেন ওই ক্লাসটা আমি অন্য একটা ফাইলে এনে ইউজ করতেছি, ওই টাইমে নরমালি তোমার প্যাকেজিং একটা ফিচার আছে ওইটা ইউজ করা হয়। কিন্তু দেখছো আমরা এদিকে কোনো প্যাকেজিং ফিচার ইউজ করতেছি না, আমি কোনো প্যাকেজ কিওয়ার্ড ইউজ করিনি। সো তাও আমি কিভাবে এই কাজটা করতে পারতেছি, এটার মেইন কারণ হলো যে আমার এই মার্ক 2025.java যে ক্লাসটা আছে বা যে ফাইলটা আছে .java ফাইল আর এই driver.java ফাইল একই ফোল্ডারে আছে, দুইটার প্যারেন্ট ফোল্ডার একই। এই কারণেই আমি কোডটা এভাবে লিখতে পারতেছি, যদি এটা না হইতো তাহলে কিন্তু আমি লিখতে পারতাম না। সো প্যাকেজ সিস্টেম সম্পর্কে জানার আগ পর্যন্ত আমরা এইভাবেই কাজটা করে যাব। এন্ড যখন আপনারা বাসায় নিজেরা ট্রাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ফাইলগুলি একই প্যারেন্ট ফোল্ডারের আন্ডারে আছে, ওকে। এরপর আপনারা চাইলে জাভা কম্পাইলারের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদাভাবেও কম্পাইল করতে পারেন, অথবা আমি দেখেন যে ড্রাইভারের ভিতর যেহেতু মার্ক 2025 কে অ্যাক্সেস করছি এন্ড মার্ক 2025 ও আমার এখনো কম্পাইল করা হয় নাই, আমি যদি ডাইরেক্ট ড্রাইভারকে কম্পাইল করি তাহলে কি হবে, তাহলে আমার এই মার্ক 2025 এও কম্পাইল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন। এখন আমি কি করব, ড্রাইভারকে কল করব। তো দেখো আমার দুইটা আউটপুট আসছে, একটা হলো মার্ক 2025 ভার্সন 1.0, এইটা আউটপুট আসছে 8 নাম্বার লাইনের কারণে। এখানে কি হয়েছে দেখো, মার্ক যে আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি, যখন আমরা ডিসপ্লে ভার্সনটাকে কল করছিলাম তখন কি হয়েছে, সে এই ভার্সন যেটা ইনিশিয়াল ভ্যালু 1.0 এটাকে ইউজ করছে, ঠিক আছে। এরপর যখন আমি এই ফিল্ডটাকে বা এই ভার্সন ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করে চেঞ্জ করে ফেলছি 2.0 দিছি এন্ড দেন ডিসপ্লে ভার্সন দিছি, তখন সে এই নতুন আপডেটেড ভ্যালুটাকে তোমার প্রিন্ট করছে। ওপির যে মজাটা বা যে ইজ অফ ইউজটা এটা কি, যে আমি এই মার্ক বা এই স্যুট রিলেটেড যত কোড আছে ওইটা আমি আমার মেইন প্রোগ্রাম ফাইল থেকে আলাদা করে রাখতে পারতেছি এবং একটা স্ট্রাকচার ওয়েতে রাখতে পারতেছি। এন্ড আমি জানি যে আমার এই স্যুট রিলেটেড যত ভ্যারিয়েবল এবং যত মেথডস আছে সব আমি এই অবজেক্টকে ইউজ করে বা এই অবজেক্ট রেফারেন্স ইউজ করে আমি অ্যাক্সেস করতে পারবো। সো এই যে ওয়েটা এটা মোর স্ট্রাকচার ওয়ে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো আশা করি যে আমরা একটা ক্লাস এবং একটা অবজেক্ট কিভাবে ডিফাইন করতে হয়, ডিক্লেয়ার করতে হয় ওইটা সম্পর্কে জেনে গেছি, একদম বেসিক ইনফরমেশনটা। সো আজকের ভিডিওতে আমাদের এইটুকুই কাজ ছিল, এই বেশি আমরা এই ভিডিওতে ইন ডেপথ ডিপ ডাউন করব না, কিন্তু in further videos we'll explore more concepts of OOP. Until then, stay tuned with Fivetron and please subscribe and hit the bell button.